করবো। আমি রাতুল শীর্ষ রায়কে আহ্বান করবো। রাতুল, তুমি চলে এসো। রাতুল আমাদের আয়োজকদের পক্ষ থেকে উড়ান কথা পরিবারকে সংগঠিত করবে এবং আমরা মূলত প্রদীপ কাকুর হাতেই স্মারক পৌঁছে দেবো এবং তাকে উত্তরীয় প্রদানের মাধ্যমে সংগঠিত করবো। সঙ্গে রয়েছে উড়ান কথা পরিবার, একবার জোরে হাত কানিয়ে সকলে মিলে। এই মুহূর্তটা বড় আনন্দের। রাতুল অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চলছে, সেই সংগ্রামী বন্ধুদের নিয়ে এই আয়োজন। উড়ান কথা পরিবার তার সঙ্গে আছে। আমরা নজরুল 125 উদযাপন সমন্বয় সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে সংগঠিত করলাম উড়ান কথা পরিবারকে এবং উড়ান কথা পত্রিকার সম্পাদক মাননীয় প্রদীপ সরকার মহাশয়। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে উড়ান কথার জন্ম হয়েছিল একটা বেদনা থেকে, হয়তো বেদনা থেকেই সমস্ত কিছুর সৃজন। সেটা হচ্ছে দেখছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে আর বিজ্ঞাপন হচ্ছে প্রি বুকিং করুন, এবং ইনবক্সে মেসেজ আসছে যে আপনার রচনা নির্বাচিত, প্রি বুকিং সাপেক্ষে ছাপা হবে। এত অপমানিত বোধ করলাম, সেই সঙ্গে দুঃখও পেলাম যে আমি লিখে তোমার কাছে পয়সা চাই, আমি পত্রিকা তুমি চালাও, পত্রিকার মলাটের ভেতরে কি চাই, লেখা চাই, না হলে কি আছে, পত্রিকা কি দিয়েছে। তা আমরা যারা কষ্ট করেই লিখি, লেখাটা কিন্তু কষ্ট করেই করতে হয়। কখনো নাতি ঘাড়ের উপর উঠে পড়লো, কখনো বউ কর্কশ কণ্ঠে বললো বাজার থেকে একই নিয়ে এসছো, কখনো ছেলে এসে বললো বাবা তোমার এই সমস্ত কাজকর্ম কিন্তু আমার সোসাইটিতে একদম নাক কান কাটা যাচ্ছে। এরকম নানা রকম কথার মাঝখান থেকে এসে দাঁড়িয়ে আমরা কষ্ট করে লিখি, সবাই যারা লেখেন সবাই কষ্ট করে লিখি। এবার কষ্ট করে লিখে তারা বললেন লেখা আহ্বান করা হচ্ছে, চেয়ে নিলেন, দিলাম লেখা। কয়েকদিন বাদে ইনবক্সে একটা মেসেজ, কি আপনার লেখা মনোনীত হয়েছে, তবে প্রকাশিত হবে প্রি বুকিং সাপেক্ষে, আপনি 300 টাকা এই নাম্বারে পাঠিয়ে দিন। আমি সঙ্গে সঙ্গে মেসেজ করলাম অনুগ্রহ করে আমার লেখা ছাপবেন না। যারা আমাকে এবং আমার লেখা জানেন তারা জানবেন যেখানে ওই দৈনিক প্রতিযোগিতা আছে, মাসিক প্রতিযোগিতা আছে, আমি এই সমস্ত জায়গায় লেখা দিই না। শিল্প সংস্কৃতির প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আর যারা বলে প্রি বুকিং দরকার তাদের লেখা দেই না। আমি এটা মেনে চলি, এবং আমার মতো মানুষগুলো কোথায় যাবে, তাদের তো একটা ছাতা চাই। আমি তাই ঠিক করলাম যে আমি নিজে একটা পত্রিকা খুলব উড়ান কথা নাম দিয়ে। সেই উড়ান কথায় এখানেও মাইকে বলে যাচ্ছে, যারা লেখেন লেখা পাঠাবেন, যদি প্রকাশযোগ্য লেখা হয় আমার বিচার না, আমাদের এডিটোরিয়াল বোর্ড আছে, আমি একা পণ্ডিতই দেখাই। আমাদের এডিটোরিয়াল বোর্ড যদি লেখা মনে করে যে এটা ছাপবার যোগ্য, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই, মান নিয়েও খুব একটা ভাবি না, কারণ যারা খুব উঁচু মানের লেখক নয় তাদের লেখা কি কোনোদিনই কেউ ছাপবে না, সেজন্য মান নিয়েও খুব মাথা ব্যথা করি। অন্ততপক্ষে যেখানে সংস্কৃতি রক্ষিত হয়েছে সেই রকম লেখা আমাদের কাছে এলে আমরা লেখা ছাপি। এবং এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন তারা বুঝতে পেরেছেন আমরা পত্রিকার দক্ষিণাও নেই, পত্রিকার দক্ষিণা নেই, পত্রিকাটা এমনি দিই। তাহলে বলবেন টাকা কোথায় পান? এই যে আমরা মানুষগুলো দেখছেন, এরা যে যতটুকু সামর্থ্য আছে সেটা দেই, দিয়ে উড়ান কথা পত্রিকা করি। এবং যারা হাত বাড়িয়ে দেন সহযোগিতা করতে, যেমন বসে আছেন সুনীল বাবু, সহযোগিতা মানেই কিন্তু কয়েক হাজার টাকা পাঠিয়ে দেওয়া। ভদ্রলোক আরামবাগ থেকে এসে এখনো বসে আছেন, যে মরাল সাপোর্ট দেন, যেভাবে উড়ান কথার পত্রিকাকে তিনি বাংলার বিভিন্ন জায়গায় নিয়ে যান, আমরা চিরকৃতজ্ঞ এরকম মানুষের কাছে। এই সমস্ত মানুষদেরই একটা সংসার করতে চেয়ে উড়ান কথা পত্রিকা শুরু করেছিলাম। আর কথা বাড়াবো, অনেক ছোট ছোট শিশু শিল্পীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের মঞ্চ দিতে হবে। সবাই ভালো থাকুন, উড়ান কথার সঙ্গে থাকুন। নমস্কার। ভালো লেগেছে। আমরা কতটা বললাম সেটা বড় কথা নয়, আপনাদের সবার কবিতা শুনে, আবৃত্তি শুনে আমরা মুগ্ধ। 2 লাইন গান গেয়ে শেষ করে দিচ্ছি। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা, হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা, দূর বিরহে ডাক
থাকে টেকা বরষায়, ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়, আমার যাবার সময় হলো দাও বিদায়। বাই দ্য ওয়ে, আমার নাম পেকা। ধন্যবাদ। সবুজ আমার চোখের জল, সখী তারে বলবো কি গো বল। বলবো কি হয় প্রাণের চেয়ে বলবো কি হয় প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি আমার, যে কথা সই যে কথা সই যে কথা সই ঢের বলেছি, আর বলে তা কি বা ফল, সখী তারে বলবো কি গো বল। দেখা হলে এই অবেলা, সখী তারে বলবো কি গো বল। পুরো গানে যেতে পারলাম না, এইটুকু। এবার কে কাকে বলবো? জলমতির মালা দুলিছে ঝালর পলকে, এত জল কাজল চোখে পাশারি আনলো বলকে। যে পথে বসে রই ওই পথ পানে, যে পথে নির্ভরণে যাও বসে রই ওই পথ পাশে, দেখি কার পানে চাহি কলসি ছলিল ছলকে, টলমল জলমতির মালা দুলিছে ঝালর পলকে। সেই আলোর ফুলকি প্রকাশের অনুষ্ঠানে এটাও একটা প্রাপ্তি, এবং আপনারা গুণীজনরা যে কথা বললেন সেটা আমাকে ঋদ্ধ করলো। আমার মঞ্চের সামনে যারা বসে আছে যথাযথ স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। তো যাই হোক, আমি বেশি সময় নেব না, কবিতা কথা দিয়ে 3 মিনিট প্রশ্রয় আমাকে দেবেন। কার কবিতায় পড়েছিলাম মনে নেই, শব্দ ছিল যা খরচা করেছে সবই, তবুও দেখি হয়নি আঁকা তোমার মুখচ্ছবি। তা যাই হোক, ওই প্রদীপ বাবু বলছিলেন, প্রদীপ গুপ্ত সম্ভবত নাম, আমি স্যালুট করি, অকপট কথা বলেছেন উনি।
আমাদের যে কোনো মনীষীর কথাই বলি না কেন আমরা, আমাদের আলাপনে থাকে কিন্তু আত্ম উপলব্ধিতে থাকে না, যার জন্য সমস্ত বিষয়টাই আনুষ্ঠানিকতার স্তর অতিক্রম করে যে সামাজিক যে তাৎপর্য সেখানে আমরা পৌঁছতে পারি না। আমরা নিজেদের আত্মপ্রচার এইগুলো নিয়েই বেশি আমরা মুখর থাকি। এবং নজরুলের প্রতি আমাদের একটু বেশি ভালো লাগা, বেশি আবেগ। নদিয়া জেলায় নজরুল বেশ কিছুদিন ছিলেন এবং কান্ডারি হুঁশিয়ার যে গানটি উনি ওই কৃষ্ণনগরে বসেই লিখেছিলেন, শতবর্ষ 1926-এ লিখেছিলেন, শতবর্ষ আর 2 বছর পরে। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, তারপরেও আমাদের কেন বলতে হচ্ছে যে ওরা হিন্দু না মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? যে প্রশ্ন উনি করে গেছেন সে প্রশ্নের উত্তর শতবর্ষ পরেও আমাদের খুঁজতে হচ্ছে। আমি এইটুকুই বললাম। এবং ত্রিপুরার সরকার পালন করেছেন, অভিনন্দন জানাই। আলাপনে আছে, আত্ম উপলব্ধিতে নেই। যাই হোক, নজরুলের প্রতি আমি প্রণাম জানাচ্ছি, আপনাদের আমন্ত্রণ জানার জন্য। স্বরচিত কবিতা ঝড়। ঝড় থেমে যাবে একদিন, মেঘলা আকাশ কেটে যাবে একদিন, বিদ্যুৎ আর চমকাবে না, হবে না বৃষ্টি, আর শুরু হবে আর এক বিপদ। হবে খরা, ফেটে যাবে ধরা, রঙিন হবে না বসুধা, থাকবে না উর্বর প্রান্তর। হায় হায় রে পৃথিবী হায়। আমার দ্বিতীয় কবিতা ঘর। যাব তব ঘরে, যাব তব মনেরই অন্তরে, ওগো মোর সখী হইও না ক্রুদ্ধ, তুমি হলে ক্রুদ্ধ আমি হব বা ক্রুদ্ধ। ওগো মোর সখী তব চরণে মিনতিখানি মোর করহ স্বীকার, আমি মানিতেছি তব চরণে হার। ওগো মোর সখী। ধন্যবাদ। ওপেন করে দিলে ওপেনের জন্য 1 2 3 করে করতাম। যাই হোক, এসে গেছে। সুশান্ত কোথায়? সুশান্ত কৃষ্ণ। কথা হচ্ছে আমাদের গ্রীষ্ম সংখ্যার আবরণ উন্মোচন হয়ে গেল। আমি পরে আপনাদের সঙ্গে ছবি তুলে দেবো, কাজটা হয়ে যাবে। আবরণ উন্মোচন হলো। আশিস দাকে একটু সামনে আনতে চাই। এই মানুষটির নাম আশিস চক্রবর্তী। এই যে ছবিটি দেখছেন, এই প্রচ্ছদটি উনার করা। জোরে একটু হাততালি দিন। এই প্রচ্ছদটি আশিস দার করা। আমি তখন অসুস্থ, আমাকে দেখতে গেছিলেন আশিস দা। আমি আবদার করি যে আমাকে পত্রিকার একটা মলাশ করে দিতে হবে। উনি বললেন কোনো কথা করে দেব। আচ্ছা, আমি আমাদের মধ্যে আরো 2-1 গণ্যমান্য অতিথি আছে, তাদের মঞ্চে ডেকে নেবো। আমার মাথায় ঘুরছে কেতকী লিঙ্ক ট্রেন, কেতকী উপদেশ, কেতকী বসু কবি এবং সঙ্গীত শিল্পী। আচ্ছা, বসো, সামনে বসো, তোমার সামনে বসো। আমি কত খেয়েও খেয়ে এবং কত মানে বিড়ম্বনা লুকিয়ে আছে সবার সাথে সবার। এর সাথে ওর মুখ দেখা বন্ধ, তার সে অনুষ্ঠানে এলে আরেকজন অনুষ্ঠান থেকে বেরিয়ে চলে যাবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর এত কি বলবো, মানে একদম প্লেগ মহামারীর মতো এখন ছড়িয়ে গেছে। কাজেই ওই যে বললাম যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, ভদ্রলোক একরকম ভাবে ভেবেছিলেন, তাই বলেছিলেন। কিন্তু এই কথাটা বোধহয় এখন খুব হাসির পর্যায়ে চলে যাচ্ছে। আর কবিদের সত্যদ্রষ্টা হতে হয়, এই যে কথাটা, এবং ভবিষ্যৎ দ্রষ্টা হতে হয়। কথা হচ্ছে যেটা, আমি একজন কৃষক মানুষ,
আমি চাষ করে খাই। মানে আমি এই সব মানুষদের সাথে চাষ করি, সেই চাষ করে তাদের স্নেহ সাহিত্য করি। তো সেটাই আমার কাছে আবাদ, মানে মানুষই আমাদের কাছে আবাদ ভূমি। আর চাষ হচ্ছে গিয়ে যেই সংগঠনগুলো আমি করি সেগুলো হচ্ছে গিয়ে চাষের মানে জমি। তো এটা করতে গিয়ে আমি দেখেছি যে মানুষ না মানুষকে ভালোবাসতে ভুলে গেছে। এই যে ধরুন সত্যি কথা, বিভিন্ন জায়গায় না আমরা এই উদাহরণগুলো পাই যে ছোটরা বড়দের মান্যতা দিচ্ছেন না, বয়স্কদের, কিংবা বড়রা ছোটদের কোলে টেনে নিচ্ছেন না, বুকে টেনে নিচ্ছেন না। তো আর এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে একটা সামাজিক প্রবণতা, এই প্রবণতার থেকে কবিরাও না সেই দ্রষ্টা হতে পারছেন না। যদি দ্রষ্টা হতেন তাহলে পরে কবিরা আজকে, আমি নাম না করেই বলছি, আপনারা সবাই বুঝবেন যে আজকে কবিদের ভেতর যেরকম হুড়োহুড়ি পড়ে গেছে যে কে কতটা তেল নিয়ে কোথায় রাখবেন, ঠিক আছে, কোয়ার পায়ের তলায় নিয়ে তেলটা মাখলে পরে তিনি ওই নন্দন চত্বরে একদিন রোজ দিন করে ডাক পাবেন। এই যে হুড়োহুড়ি, এই যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতাটা বোধহয় হতো না। আর আজকে এই যে এত সুন্দর একটা পরিবেশ, আপনারা প্রত্যেকে বসে আছেন কিন্তু কারোর কথা শোনার জন্য নয়, আপনাদের নিজের পরিবেশনা উপস্থাপনা করার জন্য। এটা কিন্তু শতভাগে সত্য। আমি যদি আজকে ওখানে বসে থাকতাম তাহলে আমিও ভাবতাম যে না এতক্ষণ ধরে কি বলছি, একটু কমা না ভাই, একটু নিজে বলি। তো শেষ একটা কথাই বলবো, এই যে অনেকে বলেন না যে কবিরা ছন্দ তৈরি করেন, কবিরা ছন্দ তৈরি করেন, ছন্দ তৈরি করার কারিগর, এই ছন্দ ওই ছন্দ। আচ্ছা, নজরুল না 21 বছর বয়সে বিদ্রোহী লিখেছিলেন। আপনারা যারা বিদ্রোহী সম্পর্কে জানেন অল্প বিস্তর, তারা জানবেন যে বিদ্রোহী কবিতাটার ভেতর যে মাত্রা, যে বৃত্ত, একাধিক বৃত্ত ওই বিদ্রোহী কবিতাটার ভেতর আছে। প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। এখন আমরা যে অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছে সবাই কম বেশি আমার প্রিয় মুখগুলো চেনা, এবং মুখের দিকে তাকালেই মনে হয় আমি একটা পরিবারের মধ্যে বসে আছি। আর সব জায়গাতেই সময় কম থাকে, বেশি বলা যায় না, কিন্তু দু চারটে কথা না বললে আবার জানানোও যায় না। সাহিত্য আর সংস্কৃতি পাশাপাশি চলছে। এখন স্যার আব্দুল কালামের কথায় তুমি যেটা ঘুমিয়ে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা ঘুমাতে দেয় না। আমার পূর্ববর্তী বক্তা একটা কথা বললেন, সমাজের পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, মানুষের পাশে দাঁড়াও। অন্তরাত্মার ছবি, সুন্দর কথা লিখেছেন। এখানে আমাকে প্রদীপবাবুর পরিচয় আমি এখানে পেলাম। আমাকে ডেকেছে মূলত দেবনাথ। ও দীর্ঘদিন ধরে ফেসবুকে আমার কবিতা পড়ে, ভালো লাগে, মন্তব্য করে। এই যে কথা হচ্ছিল যে দেশ পত্রিকা, নানা রকম পত্রিকার কথা, এখন কবিদের হাতেই একটা করে পত্রিকা আছে, তারা সেখানে ইচ্ছে মতো কবিতা লেখেন। সেখানে যেমন ভালো কবিতাও পাওয়া যায়, আবার নিকৃষ্ট কবিতাও পাওয়া যায়। তার মধ্যে থেকেই বেছে নিতে হয়, যখন যেমন চল হয় সেভাবে চলতে হয়। আমাকে দেবনাথ বলেছিল যে কবিতা নিয়ে কিছু বলবেন। তো কবিতা কি? পুরাণ কথা এবং অত্যন্ত স্নেহভাজন কৃষ্ণবর্গ। সামনে যারা বসে রয়েছেন আমার কাছে প্রত্যেকেই এক একটা কবিতার বই, অক্ষরমালা সাজিয়ে তারা এসেছেন। হৃদয়ে তাদের এক গুচ্ছ করে কবিতা,
ফুল ভালোবাসি তাই তো ছুটে যায়। কে ফোটালো নাই বা খুঁজে পাই। লিটল ম্যাগাজিন, পত্রপত্রিকা, বাণিজ্যিক পত্রিকা, এসব আলোচনার মধ্যে দিয়ে আমার যেটি মনে হয় যে আমরা যারা কবিতাকে ভালোবাসি, প্রথমে কবি এবং কবিতা দুজনেই একা। এটা সত্যি আমাকে গর্বিত করবে, কারণ আমিও যে পত্রিকা পড়েছি তা কখনোই কলকাতামুখী হয়নি। অর্থাৎ একটা ধারণা ছিল আগেকার এতে যে কফি হাউসে না গেলে নাকি লিটল ম্যাগাজিন পড়া যায়। কফি হাউসে যেতে হবে, সেখানে সব প্রচুর কবি টবি আছে, তাদের সঙ্গে আলাপ জমাতে হবে, তবে তুমি লেখা পাবে ইত্যাদি প্রভৃতি। আমি যেখানে থাকি ইচ্ছাপুর অঞ্চলে, সেখানে বসেই আমি কিন্তু পত্রিকাটা পড়েছি এবং কফি হাউসে বোধহয় ঘুরে দুদিন গেছি। সেটা অবশ্য কবিতা সংগ্রহ করার জন্য নয়, এমনি কফি খেতে গেছি, আড্ডা মারতে গেছি। অর্থাৎ রবীন্দ্রনাথের পরে যদি কারো নাম উচ্চারণ করি তিনি নজরুল। তার 125। গত বছর বঙ্গ সংস্কৃতি মেলায় আমরা বিদ্রোহী কবিতার 100 বছর পালন করেছি। এবার নজরুল 125 অনুষ্ঠান হচ্ছে এখানে। স্বাভাবিকভাবে আমরা নজরুলকে স্মরণ করে পথ চলা শুরু করলাম। এবার আমি আমাদের সম্পাদক মণ্ডলীর 2 সদস্যা কেকা মল্লিক এবং পাপিয়া গোস্বামী, ওদের বলবো পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমাদের অতিথিদের বরণ করে নিক। আমি বয়সের ক্রম অনুসারে প্রথমে জ্যোতিদাকে বরণ করতে বলব। জ্যোতিপ্রকাশ সাহা, যার সম্পাদনায় নবাবীর এবার 30 বছর। 30 বছর নবাবী চলছে এবং নবাবী আনার সাথেই চলছে। আমি নবাবীর সাথে অনেকদিন ধরে যুক্ত ছিলাম বলে জানি। শুধু লেখক তালিকা করে বলি ভগীরথ মিশ্র, সাধন চট্টোপাধ্যায়, কিন্নর রায়, উৎপল ত্রিবেদী, অসীম ত্রিবেদী, গৌর বৈরাগী, মানে নাম শেষ করতে পারবো না। বাংলার সব বড়, কৃষ্ণেন্দু এখানে লিখেছেন। তো সব বাংলার বড় লেখকরাও ছোট পত্রিকায় লেখার জন্য মুখিয়ে থাকতেন যে পত্রিকাটির জন্য, সেটি নবাবী। যদিনা নবাবীর সফল একজন সম্পাদক। একবার জোরে হাততালি হোক, এত কার্পণ্য হলে হবে। আমি এরপরে যাকে বরণ করতে বলবো তিনি শ্যামাপ্রসাদ ঘোষ। তিনি একাধারে কবি, নাট্যকার, গীতিকার এবং নিঃসন্দেহে বড় একজন সংগঠক। শ্যামাপ্রসাদবাবু আমাদের মধ্যে আছেন, এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আহ্লাদের। হ্যাঁ, এবং পত্রিকা সম্পাদক, উনি সম্পাদক, কবি, নাট্যকার, গীতিকার, সংগঠক। এইরকম একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের একটা প্রাপ্তি। হ্যাঁ, না আমি ওইভাবে কার পরে কার আগে